ওকে, সবাই কেমন আছো? ওকে, সবাই ভালো আছো আশা করি। তো আজকে হচ্ছে ইংলিশের ভার্বের ক্লাস হবে। হ্যাঁ, তো আমাদের টোটাল ক্লাস হবে 48টা। তোমরা যারা গ্রুপে আছো টোটাল ক্লাস হবে 48টা এবং ক্লাসগুলো সবই রেকর্ড থাকবে। তো বিষয়টা হচ্ছে যে এই কোর্সটা চক্রাকার কোর্স, 4 মাস পর পর চক্রাকারে কোর্সটা রিপিট হয়। ওকে, তো এই কোর্সটা হচ্ছে চক্রাকার কোর্স, এটা 4 মাস পর পর কোর্সটা রিপিট হয় এবং যারা গ্রুপে আছো সবাই কোর্সটা রিপিট করতে পারবা। গ্রুপে যারা আছো সবাই কোর্সটা রিপিট করার সুযোগ পাবে। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করছি। আজকে হচ্ছে ভার্ব, VERB, ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা। ওকে, তো ভার্ব কি সেটা তো জানোই। আসলে ভার্ব কি এসব প্রশ্ন এখন ছোটবেলা যা পড়ছো এগুলো এখন লাগবে না। যা দ্বারা কাজ বোঝায় সেটাই হচ্ছে ভার্ব, তাই না? কাজ বোঝায় যেটা সেটাই ভার্ব। তো আমাদের আলোচনা হবে একেবারে বস্তুনিষ্ঠ, আমি পরীক্ষায় কী কী আসে ওইভাবে। হ্যাঁ, পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে এই ধরনের, এইভাবে আমাদের কোর্সটা হবে, একেবারে টু দ্য পয়েন্টে। সো এই জন্য আমরা ডাইরেক্ট এমন জায়গায় চলে যাব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন করে, বেসিক আলোচনা খুব একটা হবে না। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করতেছি। এক সেকেন্ড। নাউন প্রিপোজিশন হলে ভার্ব স্পেশাল ক্লোজ ফ্রেজ। সবাই 1 মিনিট ওয়েট করো। ভার্ব ডিগ্রি সেন্টেন্স সিনোনিম জেন্ডার নাউন ওকে, ঠিক আছে। তাহলে তো ভার্ব মেইনলি কত প্রকার বলো তো? ভার্ব কত প্রকার বলো? ভার্ব হচ্ছে প্রধানত 2 প্রকার। কয় প্রকার? প্রধানত 2 প্রকার। কি কি বলো তো? প্রধানত 2 প্রকার ভার্ব আছে। যথা কি কি বলো তো? 1 নম্বর ফাইনাইট ভার্ব, ফাইনাইট, FINITE, ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ফাইনাইট ভার্ব। আর 2 নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব 2 প্রকার ভার্ব আছে। এখন তোমাদের প্রশ্ন জাগে, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এটা কি? সমাপিকা না, সমাপিকা, আর এটা হচ্ছে অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা বাংলায় আমরা পড়ছি। ক্রিয়া 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? কথা কি বোঝা যাচ্ছে? তো ফাইনাইট ভার্ব কি বলো তো? ফাইনাইট ভার্ব জিনিসটা কি? যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এইভাবে বললে হবে না, এইভাবে বললে আসলে তোমরা বুঝতে পারবে না। আমি সোজা বাংলায় বলছি, যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। শেষ, এক কথা শেষ। যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, যে ভার্বটা দ্বারা টেন্স চেনা যাবে, যেটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট টেন্স না ফিউচার টেন্স, যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকবে এবং যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যাবে বা টেন্সকে চেনা যাবে, সেই ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবা, তাই না? আচ্ছা, এটা কি? আই উইল মমিনুল লেখছে আই উইল ওয়াচ হোয়াইল ইউ। এখানে হোয়াইল কেমনে কি হয় স্যার? হোয়াইল ইউ। আচ্ছা, বিষয়টা বুঝলাম না।
তোমার প্রশ্নটা ঠিক বুঝতে পারতেছি না আমি। হোয়াইল ইউ এরকম তো আসলে পাইনি কখনো। সাউন্ড ইজ ক্লিয়ার আছে, ওকে। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এভাবে বললে বুঝবা না। সোজা বাংলায় বলি, যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে সেটাই ফাইনাইট ভার্ব, সোজা কথা। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল দেখাই আমি। যেমন যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে সেটাই ফাইনাইট ভার্ব। তাহলে আই ওয়াক বা আই প্লে ইন দ্য ফিল্ড। এই যে প্লে, আই প্লে ইন দ্য ফিল্ড, এই প্লে ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যার পূর্বে সাবজেক্ট থাকে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে। আর যদি পরীক্ষায় যদি এরকম থাকে আই প্লে ইন দ্য ফিল্ড, এখানে আই প্লের পূর্বে কি আছে? সাবজেক্ট আছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব, এটাকে বলা হবে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনটা? এটা একটা এক্সাম্পল দেই। নন ফাইনাইট ভার্ব কোনটা? তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, আই স হিম টু ওয়াক, পরীক্ষা আসলো আই স হিম টু ওয়াক, আই স হিম টু ওয়াক। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে তোমরা দেখো, এখানে কিন্তু স একটা ভার্ব আছে, ওয়াক হাঁটা একটা ভার্ব আছে, দুইটা ভার্ব না? অ্যাডভার্ব কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে মমিনুল, ওটার আনসার হবে, পরে দিচ্ছি আমি। আচ্ছা, তাইলে এই যে ওয়ার্ক, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, যার পূর্বে কোনো সাবজেক্ট নাই। কোনো সাবজেক্ট আছে বলো তো? এটা তো অবজেক্ট, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এর পূর্বে কোনো সাবজেক্ট নাই, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট কি মোটামুটি ক্লিয়ার। আরও উদাহরণ দেবো? আচ্ছা, আরও উদাহরণ দিলাম। মনে করো যেমন পরীক্ষা আসলো ইট রেইনস, তাহলে এইটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এর পূর্বে সাবজেক্ট আছে, এটা ফাইনাইট ভার্ব। আর যদি বলে পরীক্ষা যদি আসে এরকম আসে যে পরীক্ষা আসলো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড XRCIAC, এই যে ওয়াকিং, এটা কি? এটা ওয়াকিং ভার্বটা, এটা জেরান্ড, এক কথায় জেরান্ড, অন্য কথায় বললে নন ফাইনাইট ভার্ব। তার মানে এই যে এটার পূর্বে কোনো সাবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, ক্লিয়ার? নন ফাইনাইট, এই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো মোটামুটি একটা ধারণা দিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ধারণা দিলাম। আর কোনো বোঝার কিছু আছে? নাই? আচ্ছা, তাহলে আর আচ্ছা, তাহলে আরেকটা দিলাম। পরীক্ষা আসলে এরকম বা এরকম দিলাম, শি ডাজ নট লাইক টু রিড, এখানে রিড শব্দটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। রিড, শি ডাজ নট, এই ডাজ শব্দটা হবে, ডু বা ডাজ শব্দটা হবে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝলাম না জাহাঙ্গীর আলম, বুঝলা না? মানে বুঝলা না কেন? যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট নাই সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এটা হচ্ছে নন ফাইনাইট। ওয়াকিং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এর পূর্বে কোনো সাবজেক্ট নাই, এটা জেরান্ড বলা হয়, জেরান্ডটাই নন ফাইনাইট ভার্ব। জেরান্ড, পার্টিসিপেল ইনফিনিটিভ, এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, মনে রাখবা। তাহলে এই যে ওয়াক, এটার পূর্বে কোনো সাবজেক্ট আছে, এটা দ্বারা কি টেন্স চেনা যাচ্ছে? টেন্স, এটা কোন টেন্স চেনা যাচ্ছে? এটা নন ফাইনাইট ভার্ব। যদি বলি আই স, এটা পাস্ট টেন্স, আই স, তাহলে এই সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সবাই কি বুঝছো? ক্লিয়ার বিষয়টা, যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি? ক্লিয়ার? যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব,
আর যে ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট থাকবে না, এটা দ্বারা কোনো টেন্স চেনা যাবে না, কোন টেন্স সেটা নির্ণয় করা যাবে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা, সবাই ওকে। তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আলোচনা শেষ। ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো কথা হবে না, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রকারভেদ। নন ফাইনাইট ভার্বটা নিয়ে আগে লিখি যে এটার প্রকারভেদ কি কি। এটার প্রকারভেদ হচ্ছে, নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ হচ্ছে এক নম্বরে হচ্ছে জেরান্ড। 3 প্রকার নন ফাইনাইট প্রকার 3 প্রকার। একটা হচ্ছে জেরান্ড, 2 নম্বরে কি পার্টিসিপল, 2 নম্বরে হচ্ছে পার্টিসিপল, 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে কি ইনফিনিটিভ। ক্লিয়ার? 1 নম্বর হচ্ছে জেরান্ড, 2 নম্বর হচ্ছে পার্টিসিপল, 3 নম্বর হচ্ছে ইনফিনিটিভ। তারপরে নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। ক্লিয়ার? একটা উদাহরণ দিয়ে দিব, তাহলে আরো ক্লিয়ার হবে। পরীক্ষা আসলো, সাপোজ এরকম আসলো, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এই যে ওয়াকিং শব্দটা, এটা কি সাবজেক্ট বা নাউন বা জেরান্ড? নাউনই তো জেরান্ড, জেরান্ড মানেই তো নাউন, তাই না? জেরান্ড মানেই তো নাউন, নাকি? জানো তো, ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি নাউন হয় সেটাই জেরান্ড। মানে নাউন যেই কাজ করবে, জেরান্ডও ঠিক একই কাজ করবে। ক্লিয়ার? তাহলে নাউন যেখানে বসে জেরান্ডও সেখানে বসে, নাউন এবং জেরান্ড সেম, শুধু আইএনজি আছে, এই পার্থক্য। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আলাইকুম আসসালাম। 00595396 ওইটা, হ্যাঁ 5396, ওইটা ওকে, পাঠো। আচ্ছা, তাহলে বিষয় কি ক্লিয়ার? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে এইটা হচ্ছে জেরান্ড, কেননা এটা নাউন হিসেবে বসছে। বাক্যের প্রথমে কি থাকে? নাউন থাকে না? সাবজেক্ট মানেই তো নাউন, সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, দুইটা জিনিস। তো এখানে এইটা হবে নাউন, এবং এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। যেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেটাই হচ্ছে নাউন, এবং বা অবজেক্ট বা সাবজেক্ট, যাই হোক না কেন, সাবজেক্ট যদি দুটাকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়, তাহলে সাবজেক্ট এবং দুটাই তো নাউন অথবা প্রোনাউন হইতে পারে, তাই না? তো এখানে নাউন আর কি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট বা নাউন। তাহলে এটা বাক্যের প্রথমে বসে সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে নাউন। তাহলে এটাকে বলা হয় জেরান্ড। এটা কি? এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে কি, একটু কালি ভরে নিচ্ছি, ওয়েট 1 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে জেরান্ড, এটা সাবজেক্ট বা অবজেক্টও হইতে পারে, সরি। তাহলে জেরান্ড দুইটাই হইতে পারে, সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, কারণ সাবজেক্ট অবজেক্ট দুইটাই হচ্ছে নাউন অথবা প্রোনাউনও বসতে হয় অনেক সময়। এবং সাবজেক্ট দুটাকে ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়, কি করলাম? আচ্ছা, তার মানে হচ্ছে জেরান্ডটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে। আচ্ছা, পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করি। পার্টিসিপল যেমন I saw him walking, এখানে এই যে ওয়াকিং শব্দটা কি বলো? এখানে এই যে ওয়াকিং শব্দটা আছে, এই ওয়াকিং শব্দ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অন্য কথায় বলতে পারো এটা পার্টিসিপল। এটা কি? পার্টিসিপল। কারণ এটা বাক্যের এখানে কি হিসেবে বসছে? এটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। অ্যাডজেক্টিভ মানেও তো পার্টিসিপল, নাকি?
ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো হয় সেটাই হচ্ছে পার্টিসিপল। তাহলে এটা পার্টিসিপল বুঝবা কীভাবে বলো তো? এটা বোঝার সিস্টেম হচ্ছে অবজেক্টের পরে, মানে অবজেক্টের পরে তো আবার নাউন বসতে পারে না, তাই না? অবজেক্টের পরে কি হয়? অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টিভ ফর্মের পরে মানে অবজেক্টের পরে যেটা বসে, প্রোনাউন, প্রোনাউন তিন প্রকার, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, মানে পার্সোনাল প্রোনাউন তিন প্রকার, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। যদি এখানে অবজেক্টিভ ফর্ম হয় যেমন হি, হিম, আই, উই, সরি আই, মি, আর মাই হচ্ছে পসেসিভ ফর্ম, মি, এরকম মি, হিম, এইগুলোকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্মের পরে যদি আইএনজি আসে সেটা অবশ্যই অবশ্যই কী হবে? পার্টিসিপল হবে। আর যদি সাবজেক্টিভ, এখানে পসেসিভ ফর্ম হইতো, হিজ না, হিম না হইয়া যদি হিজ হইতো, এখানে যদি হিজ হইতো পসেসিভ, পসেসিভের পরে সবসময় নাউন আসে, এটা মনে রাখবা। পসেসিভ ফর্মের পরে সবসময় নাউন আসে, ঠিক আছে? আর অবজেক্টিভ ফর্মের পরে সবসময় অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল আসে, এই জিনিসটা মনে রাখবা। পসেসিভ ফর্ম মানে হিজ, হিজ হইলো পসেসিভ ফর্ম, হিম হইলো অবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম, দে অবজেক্টিভ ফর্ম, দের পসেসিভ ফর্ম হচ্ছে দে আর। যাই হোক, তো অবজেক্টিভ ফর্মের পরে সবসময় যেটা আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। তো এটা একটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে দিলাম টু ওয়াক। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক, আচ্ছা এখানে নন ফাইনাইট ভার্ব না, কি দেওয়া যায় উদাহরণটা? হি ইজ গোয়িং টু ওয়াক ইন দ্য মর্নিং, হি ইজ গোয়িং টু ওয়াক ইন দ্য মর্নিং ইন দ্য রিভার, হি ইজ গোয়িং টু ওয়াক ইন দ্য গার্ডেন, হি ইজ গোয়িং টু, যাচ্ছে, হি ইজ গোয়িং টু ওয়াক ইন দ্য গার্ডেন, বাট টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, আরেকটা দিলাম, আবার একটু বলেন। আবার এটা একটু জটিল বিষয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হইয়া কখনো জেরান্ড হয়, পার্টিসিপল হয়, কখন জেরান্ড হয় এটা হচ্ছে বিষয়, এটা পরে আলোচনা হবে। তারপর একটু বুঝাচ্ছি, এটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব কখন হয়? যখন যার পূর্বে সাবজেক্ট থাকে না, এটার পূর্বে সাবজেক্ট নাই, এটার পূর্বে সাবজেক্ট নাই, এগুলো নন ফাইনাইট ভার্ব। কিন্তু বলছিলাম যেটা জেরান্ড এবং এটা পার্টিসিপল। কেন? সাবজেক্ট হিসেবে বসে নাউন, নাউন মানে জেরান্ড। আর অবজেক্টিভ ফর্মের পরে পার্সোনাল প্রোনাউন তিনটা প্রকার হবে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, আই, মি, মাই। ক্লিয়ার? তাহলে এই যে মি, মাই, মি অথবা হিম, এগুলোর পরে যে ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে পার্টিসিপল। আর যদি পসেসিভ ফর্ম মানে হিজ, এরপরে যদি হিজ, মাই, তারপর হচ্ছে দেয়ার, এইগুলোর পরে পসেসিভ ফর্মের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি আসে সেটাকে বলা হয় নাউন, সেটা হবে নাউন। আর অবজেক্টিভ ফর্মের পরে আসলে সেটা হবে পার্টিসিপল। যাই হোক, আমরা এরপরে আরেকটা উদাহরণ দিলাম, টু এক্সারসাইজ ইন দ্য মর্নিং। আই স হিম টু ওয়াক, আই স হিম টু ওয়াক হবে না, আই স, আচ্ছা দিলাম টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক, টু ওয়াক, টু ওয়াক ইন দ্য গার্ডেন, ইন দ্য, টু ওয়াক ইন দ্য মর্নিং দিলাম এরকম, টু ওয়ার্ক ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দেখো এই যে ভার্বটা আছে টু ওয়াক, এটাকে বলা ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, এবং সেটা হবে নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ মানে তো নন ফাইনাইট ভার্ব। এটা ইনফিনিটিভ বুঝলা কিভাবে? ইনফিনিটিভ মানে হচ্ছে টুর পরে যে ভার্বটা থাকে সেটাকে বলে ইনফিনিটিভ, মানে টু যুক্ত ভার্ব, এটার মানেই হচ্ছে ইনফিনিটিভ। এটা সংজ্ঞাটা হচ্ছে, ইনফিনিটিভ সংজ্ঞাটা হচ্ছে কি, টু তারপর একটা ভার্ব থাকবে, এটাকে বলা ইনফিনিটিভ। সোজা কথা, টু যুক্ত ভার্ব। ক্লিয়ার? টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ইনফিনিটিভ, এটা মনে রাখবা। টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই হচ্ছে নন ফাইনাইট ভার্বের আলোচনা শেষ। এটার বিস্তারিত আলোচনা জেরান্ড পার্টিসিপল আগামী ক্লাসে, আজকে না। ক্লিয়ার? স্যার ক্লাসটা এইখানে কি ফাইনাইট ভার্ব নাকি স্যার ক্লোজটা এইখানে কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আচ্ছা, এটা তো এখানে ক্লোজ ফ্রেজের আলোচনা আসতেছে না। ক্লোজ ফ্রেজ আলোচনা হবে যখন দুইটা বাক্য থাকবে, এখানে তো একটা বাক্য, এটাকে বলা হয় মেইন ক্লোজ।
এটার সাবঅর্ডিনেট ক্লোজ নাই। তো এটা একটা খণ্ড বাক্য না, এটা কিন্তু পূর্ণ বাক্য, এটা পূর্ণ সেন্টেন্স, এটাকে ক্লোজ বলা যাবে না। ক্লোজ মানে হচ্ছে খণ্ড বাক্য, দুইটা বাক্য থাকতে হবে কমপক্ষে, তো এটা ক্লোজ বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ দ্য ডোর, ও আচ্ছা, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর এটা নন ফাইনাইট ভার্ব না, সরি, এখানে একটা কথা আছে, ইম্পারেটিভ সাবজেক্ট, সাবজেক্ট উজ্জ্ব। তুমি যে বলছো ক্লোজ দ্য ডোর, একজনে বলছে স্যার ক্লোজ দ্য ডোর, এটা কি? ক্লোজ দ্য ডোর, দেখো এই যে ক্লোজ দ্য ডোর, এখানে এই ক্লোজটা হচ্ছে সিএলওএসি ক্লোজ, সিএলওএসি ক্লোজ, আচ্ছা সিএলওএসি ক্লোজ। এই যে ক্লোজ শব্দটা, এর আগে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স না, এর আগে অবশ্যই একটা সাবজেক্ট আছে, উজ্জ আছে, তাহলে এটা সাবজেক্ট আছে কিন্তু এটার উজ্জ আছে, তাহলে এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। গো দেয়ার, এই গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, গো দেয়ার এই ভার্ব, এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে সেটা উজ্জ থাকে, তোমরা জানো, গো দেয়ার, ওপেন দ্য ডোর, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব কিন্তু, কারণ ভার্বটা সাবজেক্টটা উজ্জ থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা কি থাকে, উজ্জ থাকে। তাহলে গো দেয়ার, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এগুলো হচ্ছে এই যে ভার্ব দিয়ে শুরু হয়, এই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব, কারণ এর পূর্বে একটা সাবজেক্ট আছে সেটা উজ্জ থাকে, এটা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নয়টা কত পাচ্ছে? 46। হ্যাঁ, তো বুঝতে পারছো কিনা বলো, এটুকু বুঝছো কিনা বলো, তারপর আমরা বাকিটা আলোচনা করবো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কালকে তোমাকে 26 তারিখ তো, কালকে ছাড় দেবো, সমস্যা নেই, ঠিক আছে, কালকে তোমাকে ছাড় দিয়ে দেবো। তুমি তাহলে সকাল টাইমে পেমেন্ট করবা, ইংলিশের ম্যাথ দুটোই। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল টাইমে পেমেন্ট করবা 12টার আগে। হ্যাঁ, আমি শীট পাঠাবো তো। নরসিংদী পরশু পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, ভর্তির খুব প্রেশার যাচ্ছে আসলে। তো তোমরা কি বুঝতে পারছো যে ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এর পূর্বে সাবজেক্ট উজ্জ আছে এবং এটাকে বলা ইম্পারেটিভ সেন্টেন্স। হানি টেস্ট, সরি, যেমন হচ্ছে ডু দেয়ার, ডু না, গো দেয়ার, ডু দ্য সাম, এই যে ডু, তারপর হচ্ছে এই যে গো দেয়ার, এই যে গো, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এর পূর্বে অবশ্যই সাবজেক্ট আছে, সেটা উজ্জ আছে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে হবে। সো ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপরে ফাইনাইট নন ফাইনাইট ভার্বটা আগে আলোচনা করে নিলাম, এখন আমি ফাইনাইট ভার্ব নিয়ে একটু আলোচনা করব। তো এখন আমি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো এইভাবে তোমরা নোট করলে এইভাবে করে নাও, নোট করলে করে নাও, এইভাবে আসলে নোট করতে পারো, এটা এবার এইভাবে শিটে নাই। তো এরপরে ফাইনাইট ভার্বটা নিয়ে আলোচনা করি এখন। ফাইনাইট ভার্ব তো বোঝোই, এটা নিয়ে আর বলা লাগবে, যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে এবং যা দ্বারা টেন্সকে নির্ণয় করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নির্ণয় করা, সেটাই ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাইলে ফাইনাইট ভার্ব কয় প্রকার কে বলতে পারো তো? মানে ফাইনাইট ভার্ব কয় প্রকার কে বলতে পারো? ফাইনাইট ভার্ব কয় প্রকার বলো তো? আচ্ছা, ফাইনাইট ভার্ব কয় প্রকার? আমরা ফাইনাইট ভার্ব হচ্ছে 1 নম্বর, ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার। কি কি? আচ্ছা, ঝাপসা হয়ে গেছে না? ফাইনাইট ভার্ব 2 প্রকার, একটু ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, 2 প্রকার হলে তো 3টা দাগ দেওয়া ঠিক হয় না। ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার, এখানে হবে ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার, একটু ফাঁকা করে দিলাম। ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার, সেই 2 প্রকার কি কি বলো তো? ক্লিয়ার? ফাইনাইট ভার্ব বোর্ড ক্লিয়ার আছে এখন, তাই না? 2 প্রকার, সেই 2 প্রকার আমরা জানি যে আমরা সবসময় যে পড়ছি ছোটবেলা, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো ফাইনাইট ভার্ব 2 প্রকার আমরা লিখলাম, যে 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আচ্ছা, তো 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এই লেখাগুলা যেহেতু স্ক্রিনশট দিতে হবে এটা আমার, এই জন্য একটু সুন্দর করে লিখলাম। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে
1 নম্বর 2 নম্বর কি ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার। কি বলতো ছোটবেলা পড়ছো? প্রিন্সিপাল বা মেইন ভার্ব। প্রিন্সিপাল PRIN প্রিন্সিপাল ভার্ব এবং PRIN প্রিন্সিপাল না প্রিন্সিপাল PL প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব AUXI অক্সিলারি ভার্ব সংক্ষেপে লিখলাম। তো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই তো। আচ্ছা ভার্ব হলো তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে প্রিন্সিপাল ভার্ব কি এটা একটা উদাহরণ দেই, আর অক্সিলারি ভার্ব কি এটা একটা উদাহরণ দেই। আচ্ছা প্রিন্সিপাল ভার্ব এটা উদাহরণ দিলাম, মনে করো দিলাম I go there, কারণ কোনো বাক্যই প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠিত হইতে পারে না। কোনো বাক্যই প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠিত হইতে পারে না। প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব আছে, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। আচ্ছা I go there, আর অক্সিলারি ভার্ব হচ্ছে I am going there। I am going there। I am going there। I am going there, আমি সেখানে যাচ্ছি। তো এখানে এইটাকে বলা হবে কি ভার্ব? কে বলতে পারো? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটাকে বলা হবে অক্সিলারি ভার্ব, আর এইটা কি বলতো? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব নাকি? তো এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব? বলো তো কি নন ফাইনাইট ভার্ব? এটা কি নন ফাইনাইট ভার্ব? না, এটা নন ফাইনাইট ভার্ব না। এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে। আই এম গোয়িং দেয়ার, এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেটা দ্বারা টেন্স চেনা যায় সেটা তো কখনোই নন ফাইনাইট ভার্ব হতে পারে না। ক্লিয়ার? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন গোয়িং দেখে অনেকে নন ফাইনাইট ভার্ব দাগাইতে পারো, তাই না? তাহলে টোটালটাই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই দুইটা মিলিয়ে টোটালটাই একটা ফাইনাইট ভার্ব। এটা দ্বারা টেন্স চেনা যায়, সোজা কথা। এই দুইটা মিলেই হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি বলছি যে আমি সংজ্ঞাটা কিন্তু বলছি শুধু সাবজেক্ট থাকলে হবে না, টেন্স চেনা যায়। আমি কিন্তু আরেকটা কথা বলে নিছি যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে এবং টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকবে না এবং টেন্সও চেনা যাবে না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে এটা অক্সিলারি ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব না, এটা কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব বলতে পারো। ফাইনাইট ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মধ্যে পার্থক্য নাকি? এটারই তো প্রকারভেদ একটা প্রিন্সিপাল ভার্ব, মানে ফাইনাইট ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব, তাই না? কারণ এটার প্রকারভেদ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের একটা তাহলে প্রিন্সিপাল ভার্বটা ফাইনাইট ভার্বের অংশ। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব না কিন্তু না, কারণ এটা দ্বারা টেন্স চেনা যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলি আমরা। এটাকে আমরা মেইন ভার্বও বলি অনেক সময়। তাহলে এটাকে আমরা মেইন ভার্ব লিখলাম, প্রিন্সিপাল ভার্ব না লিখে আমরা মেইন ভার্ব লিখলাম, মেইন ভার্ব। ওকে, তাহলে আই গো দেয়ার, এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব লিখলাম, মেইন ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্ব। আই এম গোয়িং দেয়ার, এটাও মেইন ভার্ব। দুইটা মিলে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখানে এটা অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে মেইন ভার্ব, দুইটা মিলেই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এর পূর্বে সাবজেক্ট আছে এবং এটা টেন্স চেনা যাচ্ছে। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব না, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। এটা মনে রাখবা, কিছু কিছু জিনিস কনফিউশন তৈরি করে। যেমন এখানে যদি এটা ফাইনাইট নন ফাইনাইট হয়, এটাও ফাইনাইট নন ফাইনাইট হওয়ার কথা, কিন্তু এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে। তাহলে এই দুইটা মিলেই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এবং এটা অক্সিলারি ভার্ব হবে, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব জিনিসটা আমরা সবাই জানি, তারপর আলোচনা করলাম। তো এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না। তো আমরা এখন এগুলো বাদ দিলাম, এটার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম আসলে অক্সিলারি ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা হচ্ছে এখন প্রকারভেদ নিয়ে। এখন এই প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার? এই প্রিন্সিপাল ভার্ব আবার কয় প্রকার? 3 প্রকার। এই প্রিন্সিপাল ভার্ব আবার 3 প্রকার। কি কি প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে 3 প্রকার? কি কি বলতো, কে বলতে পারবা?
তিন টাইপের প্রিন্সিপাল ভার্ব আছে, মানে মেইন ভার্বটাই তিন প্রকার। কি কি আছে বলো তো? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তিন প্রকার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দুই প্রকার। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, আর অসময় বিক্রিয়া এটা হচ্ছে তিন প্রকার। তিন প্রকার, আর এটা হচ্ছে দুই প্রকার। প্রকারভেদটা বুঝলেই এর সাথে সাথে সবকিছু আলোচিত হয়ে গেল। প্রকারভেদ বুঝলেই সব বুঝবা। এরপরে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে তিন প্রকার। কি কি? আচ্ছা, এটা কি কি দেখো। এটা হচ্ছে আচ্ছা অক্সিলারি ভার্বের আলোচনা আছে না আমার। আচ্ছা, তাহলে তিন প্রকার। কি কি সেই তিন প্রকার বলো তো? তাহলে তিন প্রকার হচ্ছে, একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, এক নম্বর ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, TRANS, ট্রানজিট, TRANS, ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, TRANSITIVE, ইনট্রানজিটিভ ভার্ব। আর এটা হচ্ছে তিন নম্বর হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং, লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? তাহলে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। নাম শুনছো তো? ইনট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এখন ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি? আচ্ছা, এটার উদাহরণটা কি ছিল জানি? উদাহরণটা একটু লিখে দিলাম, আই গো দেয়ার। এটা উদাহরণটা আই গো দেয়ার। আর এখানে হবে আই এম গোয়িং দেয়ার। ওকে, এটা ছিল হচ্ছে মেইন ভার্ব, আর এটা ছিল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, তো এখন আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্বের উদাহরণ দেব। ক্লিয়ার? এই তিনটা জিনিস বুঝাবো এখন, একটু নজর রাখো। এখন আমরা এই তিনটা জিনিস বুঝাবো তোমাকে। একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই তিনটা জিনিস এখন বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আমি তো ইংলিশ ক্লাস করতেছি, তো আমি ক্লাসটা শেষ করি 10টার দিকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এখন ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ দিতে চেষ্টা করি। ট্রানজিটিভ ভার্বের বাংলাটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, যার কোনো কর্ম নাই। আর লিঙ্কিং ভার্বের একটু আলাদা জিনিস, সেটা পরে বুঝাবো। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের কর্ম আছে, বা যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলে, সেটাই ট্রানজিটিভ ভার্ব। সোজা কথা, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলে, সেটাই ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারলাম? কি বুঝলা? বা এইভাবে বুঝাই, যে ভার্বের পরে অবজেক্ট আছে, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এইভাবে বুঝছো? যে ভার্বের পূর্বে অবজেক্ট আছে, সেটাই ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে অবজেক্ট নাই, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সোজা কথা। কি বুঝলাম? ট্রানজিটিভ ভার্ব আছে যে ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, বা যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে
অবজেক্ট আছে, অবজেক্ট নাই। এটা হচ্ছে অবজেক্ট আছে, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আছে, অবজেক্ট আছে, এটার হলো অবজেক্ট আছে, আর এটা হচ্ছে অবজেক্ট নাই, অবজেক্ট নাই, এটার কোনো অবজেক্ট নাই, সোজা কথা। আর লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্ব, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব। বুঝতে পারলাম? তাহলে বিষয়টা আবার একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছি যে ভার্বের পূর্বে, যে ভার্বের পরে অবজেক্ট আছে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, বা অন্যভাবে বলতে পারো যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাই ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে অবজেক্ট নাই সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই কোনো, বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর মেলে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যার কোনো অবজেক্ট নাই। কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তো এটা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, কারণ এটা তো অবজেক্টই নাই। আর এটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্ব। তো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এটা বুঝাবো, ওয়েট করো। কমপ্লিমেন্ট কি বুঝাচ্ছি, পরিজয়েন করেছো, আচ্ছা। এখন তাহলে এই যে আলোচনা, এখন আমরা একটা উদাহরণ দিই, ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ দিই, ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, তো ট্রানজিটিভ ভার্ব একটা উদাহরণ দিই আমি। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব উদাহরণটা দিলাম এরকম যে, মানে কর্ম আছে, যেমন আই প্লে ফুটবল, আমি কি খেলি? ফুটবল খেলি। আমি কি খেলি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাব, কারণ এটার অবজেক্ট আছে। তাহলে প্লে কে প্রশ্ন করো, আই প্লে ফুটবল, আমি কি খেলি? ফুটবল খেলি। আই গো টু স্কুল বা আই গো হোম, আই গো হোম, আমি কি যাই? আমি কি যাই, কাকে যাই? উত্তর মেলে? কি যাই কাকে দ্বারা উত্তর মেলে? তাহলে গোটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে উদাহরণটা হচ্ছে এরকম, তাহলে বিষয় হচ্ছে, তাহলে আমি উদাহরণটা দিই। দেখো, আই গো, আই প্লে ফুটবল, বা দিলাম আই নো দ্য ম্যান, আমি কাকে চিনি? আমি লোকটিকে চিনি। তাহলে অবজেক্ট আছে না, আই নো দ্য ম্যান। আর যদি বলো আই গো টু স্কুল, আমি কি যাই, কাকে যাই, কোনো উত্তর মিলে না। তাহলে এটাকে বলা হয়, গোটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি দিলাম আই নো দ্য বয়, বা আই প্লে ফুটবল, বা আই নো দ্য বয়, উদাহরণ দিলাম, মনে করো আই নো দ্য বয়, এখানে কালার না দিলে তো বুঝবা না। এটার উদাহরণ দিলাম আই নো দ্য বয়, আই নো দ্য বয়, আই নো দ্য বয়। আর এখানে দিলাম আই গো টু স্কুল, আই গো টু স্কুল। আর এটা দিলাম আই এম এ বয়, আই এম এ বয়। তিনটা উদাহরণ দিলাম, দেখো তো এখানে তিনটা উদাহরণ দিলাম। এই যে নো, এটাকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব। এই যে গো, এটাকে আই নো, এর অবজেক্ট আছে না, এটা কি অবজেক্ট না? এটা কি অবজেক্ট? অবজেক্ট, অবজেক্ট। টু স্কুল না দিয়ে হোম দিলাম, তাহলে আরো সুন্দর হবে, আরো বুঝতে সুবিধা হবে। আই গো হোম, তাহলে আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। আই গো হোম। তো এখন দেখো তোমরা, এখানে দেখো যে আই নো দ্য বয়, তো নোটা কি? ট্রানজিটিভ ভার্ব। কেন? এটাকে প্রশ্ন করো, আমি কি বা কাকে চিনি? কি বা কাকে চিনি? তাহলে উত্তর মেলে, আমি বয়টি, বালকটিকে চিনি, উত্তর মেলে।
এখানে প্রশ্ন করো কি বা কাকে যাই, আই গো যাই, কি বা কাকে যাই, ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে যাই, অ্যান্সার মেলে, মেলে না। তাহলে এটা কি অবজেক্ট? এটা অবজেক্ট না। তাহলে এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? কমেন্ট করো ক্লিয়ার কিনা। ফায়ার বার্নস, ফায়ার জ্বলে, আগুন জ্বলে, কি বা কাকে জ্বলে, প্রশ্ন করো, উত্তর মেলে, কি বা কাকে জ্বলে। ফায়ার ফায়ার বার্নস, এটা তো এটা ইনট্রানজিটিভ ভার্ব। ফায়ার বার্নস জ্বলে, কি বা কাকে জ্বলে, তাহলে মিলে না। আচ্ছা, তাহলে শি স্লিপস, সে ঘুমায়, শি স্লিপস, সে ঘুমায়। তাহলে ঘুমায়কে প্রশ্ন করো কি বা কাকে ঘুমায়, কি বা কাকে ঘুমায়, অ্যান্সার মিলে না। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে আচ্ছা, বুঝছো কিনা বলো। তার মানে এটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে এবং বা অবজেক্ট পাওয়া যাবে, অবজেক্ট পাওয়া যাবে, অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন। আর এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইবা না, এটাকে প্রশ্ন করতে হবে এবং কি বলে কিভাবে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন করতে পারো, কোথায় দ্বারা প্রশ্ন করতে পারো, তাহলে যেটা পাইবা সেটাকে বলা হবে অ্যাডভার্ব। তাহলে পাইবা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব পাইবা। কিভাবে, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে যেটা পাইবা সেটা অ্যাডভার্ব, সেটা কিন্তু অবজেক্ট না, সেটা কিন্তু অবজেক্ট না। ঠিক আছে? কিভাবে, কোথায়, কখন এভাবে দ্বারা প্রশ্ন করবা, পাইবা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব পাইবা, অবজেক্ট পাইবা না। তাহলে এটা হবে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। আর এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে তো এই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে বিশেষ আলোচনা। যে ইনট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার না। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলবে না বা যার পরে অবজেক্ট থাকবে না। কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে এইটাকে প্রশ্ন করো কি বা কাকে যায়, উত্তর মিলে। তাহলে আমরা যদি উত্তর পাইতে চাই তাহলে প্রশ্ন করতে হবে কিভাবে, কোথায় যায়। সে কোথায় যায়? সে বাড়িতে যায়। তাহলে এই যে কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে কিন্তু অ্যাডভার্ব। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। তাহলে এটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার পরে কিন্তু তুমি কোনো অবজেক্ট পাও নাই, পাইছো একটা অ্যাডভার্ব। তাহলে এটা তো অবজেক্ট লাগতে হবে। মানে এটার মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, এটার মানে হচ্ছে অকর্মক, যার কর্ম নাই। আর এটা হচ্ছে সকর্মক, যার কর্ম আছে। তাহলে কর্ম পাওয়া যায় কিভাবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া গেছে, এটা হচ্ছে ট্রানজিটিভ। এটা হচ্ছে তার এরপরে অবজেক্ট আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ। আর এটার পরে অবজেক্ট নাই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। সোজা কথা, এটার পরে অবজেক্ট নাই, এটা কি? এটা কি অবজেক্ট? এটা অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আই এম এ বয়, তাহলে এম ট্রানজিটিভ ভার্ব। আই এম এ বয়, এখানে এম ট্রানজিটিভ ভার্ব। আই এম এ বয়, এখানে এম ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখানে এম ট্রানজিটিভ ভার্ব না, এটা এম ট্রানজিটিভ ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব, কারণ মেইন ভার্বের 3 প্রকার। যদি প্রশ্নে থাকে এটা কি ভার্ব, যদি প্রশ্নে বলে এটা এম কি ভার্ব, যদি বলে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব নাকি মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। কারণ লিঙ্কিং ভার্বটাই আবার মেইন ভার্ব, ট্রানজিটিভ ভার্বটাও মেইন ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব সেটাও মেইন ভার্ব, এগুলো সবই মেইন ভার্ব। তাহলে প্রশ্নে যদি বলে এটা লিঙ্কিং, যদি বলে মেইন ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব, তখন অ্যান্সার দেখাইবা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখন লিঙ্কিং ভার্ব কেন হলো, কেন মেইন ভার্ব বলি নাই, কেন লিঙ্কিং ভার্ব বলছি, এটা নিয়ে প্রশ্ন। কারণ এটাকে বলা হয় কি, এটা কি? আই এম এ বয়,
এখানে বয়টা কি অবজেক্ট? এই বয়টা কি অবজেক্ট? না, এই বয়টা অবজেক্ট না। এই বয়টা অবজেক্ট না। এই বয়টাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে বলো তো? সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় বা একে অপরকে নির্দেশ করে তাহলে বলা হয় কমপ্লিমেন্ট। বা একে অপরের পরিপূরক হয় তাহলে সেটাকে অবজেক্ট বলা যাবে না, সেটাকে বলতে হবে কি? কমপ্লিমেন্ট। মনে রেখো, এটা হচ্ছে অবজেক্ট। আই নো দ্য বয়। আই এবং বয় একই ব্যক্তি না। আই এবং মনে করো আই প্লে ফুটবল, পরীক্ষা আসলো আই প্লে ফুটবল, এটা কি কমপ্লিমেন্ট? আই প্লে ফুটবল, এই ফুটবল এবং আই কি একই ব্যক্তি? না, আলাদা জিনিস, আলাদা সত্তা। তাহলে এটাকে বলা হবে অবজেক্ট। আর আই এবং বয় কি একই ব্যক্তি? হ্যাঁ, একই ব্যক্তি এবং একে অপরের পরিপূরক। আই এম এ বয় মানে আমি বালক, তার মানে আই এবং বয় একে অপরের কি? পরিপূরক। আই এর আরেকটা রূপ হচ্ছে বয়, আমিই বয়। মানে যিনি সাবজেক্ট তিনি যদি অবজেক্ট হয় সেটাকেই বলি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? যিনি সাবজেক্ট তিনি যদি অবজেক্ট হয় সেটাকে অবজেক্ট বলা যাবে না, সেটাকে বলতে হবে কি? কমপ্লিমেন্ট। না, এম ট্রানজিটিভ ভার্ব না। তাহলে আমি, সাবজেক্ট এবং এ বয় এরা যদি একই ব্যক্তি হয়, একে অপরের পরিপূরক হয়, আইকে বয়, বয়কে আই, একে অপরের পরিপূরক, একই ব্যক্তি, তাহলে এটাকে বলা হবে নট অবজেক্ট, এটাকে বলতে হবে কমপ্লিমেন্ট। মনে রাখবা। ক্লিয়ার? আর এইটা যদি একই না হয়, ভিন্ন, আই ফুটবল একই ব্যক্তি না, এটাকে বলা হবে অবজেক্ট, এটাকে কমপ্লিমেন্ট বলতে পারবো না। ঠিক আছে? তাহলে আই এবং বয়, এখানে এই বয়টা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এই আই এবং ফুটবল দুইটা ভিন্ন বস্তু বা দুইটা ভিন্ন সত্তা, এটাকে বলা হবে অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তার মানে হচ্ছে তাহলে তাহলে এই যে আই এম এ বয়, এখানে আই এম এ বয়, আই এম এ বয়, এখানে এই বয়টা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। কি এটা? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তারপর বলতে পারো আই এম এ লিডার। আই এম এ লিডার, বা হি ইজ এ পলিটিক্যাল লিডার, বা হি ইজ এ পলিটিক্যাল লিডার। POLI, পলিটিক্যাল লিডার। হি ইজ এ পলিটিক্যাল লিডার। হি কে? হি ইজ এ পলিটিক্যাল লিডার। হি কে? লিডার। এই লিডার কে? হি। একই ব্যক্তি, একই ব্যক্তি, এখানে কিন্তু একই ব্যক্তি। এই যে পলিটিক্যাল লিডার, এই লিডার কে? হি। হি ইজ এ পলিটিক্যাল লিডার, তাহলে হিকেই তো নির্দেশ করছে, একই তো ব্যক্তি, এটা অবজেক্ট না, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এটাকে বলতে হবে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কমপ্লিমেন্ট জিনিসটা বুঝছো? অবজেক্ট না, এটাকে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এটা কি ভার্ব? এটাকে বলা হবে লিঙ্কিং ভার্ব। এটাকে বলা হবে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? তাহলে এটাকে বলতে হবে লিঙ্কিং ভার্ব। তাহলে মোটামুটি আলোচনা আর একটু বাকি আছে, অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা করব। এখন অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করলে জায়গার সংকট আছে, তারপরও এখানে যেটুকু পারি তার মধ্যে আলোচনাটা করব। ঠিক আছে? তো এখন এই অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা করি। অক্সিলারি ভার্ব কয় প্রকার বলো তো? কয় প্রকার বলো? অক্সিলারি জিনিসটা কি? বাক্য গঠনে মেইন ভার্বকে সাহায্য করে, সেটাই অক্সিলারি ভার্ব। বাক্য গঠনে মেইন ভার্বকে সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বকে যেটা সাহায্য করে, মানে হেল্পার, সোজা কথা। মেইন ভার্বের হেল্পার, সোজা কথা। যেমন আই এম রিডিং নোবেল, এখানে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। শি ইজ গোয়িং টু সিলেট, এখানে গোয়িং টু সিলেটটা হচ্ছে অক্সিলারি, গোয়িং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। হি ইজ গোয়িং টু সিলেট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন অক্সিলারি ভার্বও তো অনেক প্রকারভেদ আছে, তাই না?
আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব কয় প্রকার বলো তো? 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না, একটু সংক্ষেপে মুখে বলি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কয় প্রকার? 2 প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি আর হচ্ছে মডাল অক্সিলারি। তোমরা নাম শুনছো না? মডাল অক্সিলারি নাম শুনছো? হ্যাঁ, 2 প্রকার। স্যার সুশান্ত মন্ডল লেখছো হি ওয়েন্ট ম্যাড, তাহলে এ ওয়েন্ট কি ভার? এখন ওয়েন্টকে প্রশ্ন করো, ও ওয়েন্ট ম্যাড, তাহলে ওয়েন্ট কি ভার? আচ্ছা, ওয়েন্টকে প্রশ্ন করো কি বা কাকে ম্যাড, মানে কি বা কাকে? ও এখানে লেখছো হি ওয়েন্ট ম্যাড, তার মানে সে পাগল হয়ে গেছে। তাহলে এখানে কি বা কাকে গেছে? কি বা কাকে গেছে? তাহলে তাহলে এখানে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব হইল না, উত্তর আসে না। তুমি প্রশ্ন করো সে কেমন হয়ে গেছে, এখানে উত্তর আইছে সে পাগল হয়ে গেছে। তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে কি হবে? কিভাবে, কোথায়, কখন, কেমন দ্বারা প্রশ্ন করলে কি হবে? কি হবে বলো তো? কেমন দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এখানে হি ওয়েন্ট ম্যাড, এখানে ম্যাডটা অ্যাডজেক্টিভ হিসেবেই বসছে। আচ্ছা, তাহলে এই অক্সিলারি ভার্ব কয় প্রকার, এটা নিয়ে এখন কিভাবে আলোচনা করব বলো? আচ্ছা, এই অক্সিলারি ভার্ব হচ্ছে 2 প্রকার। কি কি? এখানে আলোচনা করি না। এই অক্সিলারি ভার্ব কয় প্রকার? 2 প্রকার। কি কি বলো তো? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে, এই আলোচনাটা আমরা এইখানে করি। হ্যাঁ, একটা হচ্ছে আচ্ছা, এক হচ্ছে 1 নম্বর প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব। হ্যাঁ, প্রাইমারি অক্সিলারি ভার্ব এটা কোনগুলো? প্রাইমারি অক্সিলারি কোনগুলো বলো তো? এটা আবার 3টা ভাগ আছে। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। কয়টা? 14টি। কয়টি? 14টি। 14টি। কি কি বলো তো? একটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব যেমন অ্যামিজার। কি কি? বি ভার্ব। বি ভার্ব। বি ভার্ব যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলা। এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোকে বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে বি ভার্ব। এরপর হচ্ছে তোমার টু ডু ভার্ব। টু ডু ভার্ব। টু ডু ভার্ব যেমন ডু ডিড ডাজ। ডু ডিড ডাজ। আচ্ছা, আর এটা হচ্ছে কি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু হবে তো একটু। হ্যাঁ, ক্লাস শুরু হবে তো। এই তো ইংলিশ ক্লাস শেষ হয়নি, শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কয়টা? 14টা। 14টা পাইছো? এরকম অ্যামিজ আর, ওয়াজ ওয়ার, বিং, হ্যাভ বিন, বিং, এগুলা। ডু ডিড ডাজ আর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। এই হচ্ছে টোটাল এরকম 8টা। এখানে থাকবে 8টা, এখানে থাকবে 3টা, 3টা 6টা, 8 আর 6 14টা হবে। ঠিক আছে, টোটাল হবে 14টা প্রাইমারি অক্সিলারি। আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই হচ্ছে 1 নম্বর। আর আরেকটা হবে মডাল অক্সিলারি। কি নাম? তার নাম হচ্ছে 2 নম্বরটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল। মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্ব কয় প্রকার? মডাল অক্সিলারি ভার্ব কয় প্রকার? একটা হচ্ছে মডালের মধ্যে আবার ভাগ আছে। কি কি ভাগ আছে? একটা হচ্ছে সেমি মডাল, একটা হচ্ছে মডালের মধ্যে আবার ভাগ আছে। যাই হোক, তো এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। মডাল অক্সিলারি মোট 13টা,
আবার এর মধ্যে ভাগও আছে, আর সেমি মডাল নামে কিছু আছে। তাই সেমি মডালটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো মডালটা নিয়ে আলোচনা করি। মডালটা আছে কয়টা, মডাল ভার্ব কয়টা বলো তো? মডাল ভার্ব হচ্ছে টোটাল 13টা। কয়টা? 13টি। মডাল হচ্ছে 13টি, তাহলে 13টি হচ্ছে মডাল ভার্ব। আচ্ছা, মডাল ভার্বগুলো একটু আলোচনা করি। কি কি? এই 13টা হচ্ছে শ্যাল। কি কি বলো? শ্যাল, শুড, উইল, উড, তারপর মে, মাইট, ক্যান, কুড, ক্যান, কুড, মে, মাইট, মে, মাইট, তারপর হচ্ছে মাস্ট, নিড, ডেয়ার। আচ্ছা, মাস্ট, নিড, ডেয়ার এইগুলো আবার মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু। আচ্ছা, মাস্ট এই। এরপর হচ্ছে নিড, ডেয়ার এগুলো সেমি মডাল বলা হয়। নিড, ডেয়ার এগুলো আবার সেমি মডাল বলা হয়। নিড, ডেয়ার, আউট টু, গোয়িং টু, আউট টু, আউট টু, গোয়িং টু এগুলোকে বলা হয় আবার সেমি মডাল। তো মোট গোয়িং টু, মোট হচ্ছে 13টা। মোট কয়টা? 13টা। তাহলে মোট হচ্ছে 13টি আর এখানে 14টি, এটা মনে রাখলেই হবে। মোট 13টি আর 14টি। তো এই হচ্ছে ভার্বের এ টু জেড আলোচনা। ঠিক আছে, এটুকু জানলেই হবে। তো তোমরা মনে রাখবা মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই মডাল অক্সিলারির পরে এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি এরপরে যেটা বি আসে তাহলে ভার্বের কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব আসে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম। মডাল অক্সিলারির পরে যদি এই মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব আসে সেটার অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে, মনে রাখবা। যেমন ক্যান, হি ক্যান গো। আর যদি ক্যান বি, গান। ক্যান বি আসে গান। হি, মনে করো হি উইল গো, যদি বলে উইল বি, হি উইল বি গান। হি উইল ডু, যদি বলে হি উইল বি ডান। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটা মনে রাখবা যে মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব আসে সেটা হবে প্রেজেন্ট ফর্মে। যদি এরপরে একটা বি বসে, যেমন হি ক্যান বি ডান, হি মাস্ট বি ডান। ক্লিয়ার? হি শুড বি ডান। তার মানে কোনো বি আসলে তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? এরকম পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, হি মাইট বি ডান। ওকে, তাহলে এই হচ্ছে বিস্তারিত আলোচনা। এই হচ্ছে ভার্বের এ টু জেড বিস্তারিত আলোচনা। আশা করি এই আলোচনা তোমরা যারা দেখছো এরপরে তোমাদের আর এই ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, তো মোটামুটি আজকের এই পর্যন্তই আলোচনা। তো তোমরা সবাই ভালো থাকবে। আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা যেখানে আছে সবাইকে একটু আমার গ্রুপে অবশ্যই বলবা। তোমরা একজন দুজন না পারো, অন্তত একজন স্টুডেন্ট ভর্তি করার চেষ্টা করবা। তোমাদের বন্ধু বান্ধব প্রিয় বন্ধুদেরকে বলবা আর গ্রুপে সবাইকে ইনভাইট করে দিবা। ঠিক আছে? আশা করি। আর সবাই শীট কি পাইছো? না পাইলে আমাকে বলবা, শীট পাঠিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে। 11টি দিয়েছেন না? 11টি না, 14টি। তো 11টি হবে কেন? প্রাইমারি অক্সিলারি, হ্যাঁ, মোট 14টি হবে টোটাল। 11টি কেন? 14টি হবে, 14টি। কোথায় 11টি দিছি? কোথায়? আমি তো পাইতেছি না। যাই হোক, 11টি দিলে তোমরা 14টি লেখো। 14টি হবে। যাই হোক, আজকে এ পর্যন্তই থাকলো প্রকাশ। ওকে, বাকিটা পরে আলোচনা হবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু গ্রুপে ইনভাইট করে দিবা, যাতে আমরা সবাইকে নিয়ে খুব দুর্দান্ত একটা প্রিপারেশন নিতে পারি ইংলিশের। একেবারে শীট দিয়ে গুছিয়ে একেবারে এ টু জেড বেসিক থেকে পরীক্ষায় কিভাবে আসতে পারে সব আমরা দুর্দান্তভাবে আলোচনা করবো। তো তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু অ্যাড করে দিবে। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। বোর্ডে 11টা আরও আছে। ওয়ার, বি, বিন আরও আছে। তো বি, বিন, বিং আরও আছে না? বিং আছে, বিন আছে, বি, বিন, বিং আরও আছে। তো বি, বিন, বিং আরও আছে। তো এই যে 8টা, এখানে 8টা আর এখানে 6টা, 14টা। ঠিক আছে?
তো আজকের পর্যন্তই আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের প্রিপারেশন সুন্দর হোক, তোমরা ভালো 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 চাকরি পাও, এটাই আশা করি। আর সবাই গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ভর্তি করানোর চেষ্টা করবা, যাতে এই গ্রুপটা আরও প্রাণবন্ত হয়, সবাই মিলে আমরা সুন্দরভাবে ক্লাসটা করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ। সেমি মডাল, নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু, গোয়িং টু, এগুলো হচ্ছে সেমি মডাল। মাস্ট, নেয়ার, হ্যাঁ সেমি মডাল। মাস্ট, নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু, এগুলোকে বলা হয় সেমি মডাল। ইউজ টু, এগুলোকে বলা হয় সেমি মডাল। এগুলো হচ্ছে সেমি মডাল। সেমি মডাল, মডাল, সেমি মডাল বলা হয়, এগুলো সেমি মডাল। ওকে, আচ্ছা, তাহলে সেমি মডাল বলা হয় এগুলোকে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।